একই সাথে রয়েছি দুজন, একই ডোরে। আম্মু, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, তাড়াতাড়ি দেরি হয়ে গেছে এমনিতেই। ওকে, তুই জুতা পরে আয়, আমি বলছি। এই হলো নীল চৌধুরী, বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান। সবাই তাকে হ্যান্ডসাম বয় বলে সম্বোধন করে। বিশিষ্ট শিল্পপতি রায়হান চৌধুরীর একমাত্র ছেলে। সব মেয়েরা এমনিতেই পাগল, বাট নীল কাউকে পাত্তা দেয় না। নীল অত্যন্ত বদমেজাজি আর একরোখা ছেলে। যাই হোক, গল্প ফিরে। আম্মু, বলছো এমনিতেই দেরি হয়ে গেছে, আজকে বাবা বকবে, আমি শিওর। যা বাবা, তাড়াতাড়ি যা। নীলদের নিজেদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তার বাবা আর নীলই তা পরিচালনা করে। অন্যদিকে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মিম সবেমাত্র পড়ালেখা শেষ করে চাকরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে আজ। মা, দোয়া করো আমি যেন আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি। যা মা, আমি দোয়া করি তোর জন্য সব সময়। তোর বাবার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, আজ তা পূরণের পথে। যা মা, সাবধানে যাস। মিম রওনা হলো ইন্টারভিউ এর জন্য। অন্যদিকে নীল প্রতিদিনই অফিসের কিছুটা দূরে গাড়ি পার করে। আজও তাই করলো, কারণ নীল সিগারেট কিনে খেতে খেতে অফিসে যায় আর অফিসের সামনে গিয়ে ফেলে দেয়। আজও তাই করলো। তার ঠিক সেই সময় মিম নামলো বাস থেকে। সিগারেট কিনে নীল হাঁটছে আর মিম তার আগে। মিম ভাবছে, কি অসভ্য ছেলে, মেয়েদের পিছু না নিলে ভালো লাগে না। এইসব বখাটেদের জন্য রাস্তাঘাটে মেয়েদের জন্য নরকে পরিণত হয়েছে। এইসব বলতে বলতে লিফটের কাছে এসে যখন মিম নীলকে দেখলো, তখন সে বলল, হে, আমার পিছু নিয়ে এখানেও চলে আসছেন? হোয়াট ডু ইউ মিন? আমি কেন আপনাকে ফলো করতে যাব? সেই বাইরে থেকে ফলো করতে করতে হাতে সিগারেট নিয়ে তো এই অফিসের ভিতরেই ঢুকে পড়ছেন। দেখুন মিস, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এই অফিসের। থামুন থামুন, আপনাদের মতো ছেলেদের আমার চেনা আছে, ক্যারেক্টারলেস কোথাকার। এইটা শোনার পর নীল মিমের গালে থাপ্পড় মারার জন্য হাত উঁচু করলো, আর মিম তার হাত ধরে ঝেড়ে ফেলে দিল আর বলল, নেহাত আজকে আমি একটা শুভ কাজে যাচ্ছি, নয়তো আপনাকে দেখে নিতাম। বলে মিম সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আর এইদিকে রায়হান চৌধুরী সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঘটনা প্রত্যক্ষ করছিলেন। আর তিনি ভেবে নিয়েছেন মিমকে তার ছেলের বউ বানাবে, যাতে করে সে তার ছেলেকে সামলাতে পারে। এইদিকে তো নীলের অবস্থা হালুয়া। সে রাগে গজগজ করতে করতে অফিসে ঢুকলো আর তার কেবিনে গিয়ে বসলো। এমন সময় ম্যানেজার এসে বলল, স্যার, আপনাকে ম্যাম ডাকছে। হোয়াট? ম্যাম কে? আপনার মাথা ঠিক আছে ম্যানেজার সাহেব? আজকে আমাদের অফিসে ম্যানেজিং ডিরেক্টর পদে একটা মেয়ে জয়েন করেছে। বড় স্যার, এরপরে ওনার কথায় অফিস চলবে, তারপরে আপনি। এসব কি বলছেন আপনি? চলেন তো দেখি। ম্যামের রুমে ঢুকে নীল টেবিলের মধ্যে আঘাত করে বলল, হু দ্য হেল আর ইউ? আমার অফিসে এসেই আমার উপরে রাজত্ব চালাচ্ছেন? তখন অবধি ম্যাম নিজের কেবিনে চেয়ার ঘুরিয়ে বসেছিল। নীলের কথাতে মুখ ফেরাতেই নীলের কথাতে চেয়ারে বসা ম্যাম ঘুরতেই নীলকে দেখে রেগে গিয়ে বলে, আপনি আবারও এখানে? পেয়েছেনটা কি? আবারও আপনি আমাকে ফলো করে আমার অফিস অবধি চলে আসছেন? এই স্টপ, ওকে? সকালে সব সহ্য করেছে, এখন আর না। আমি রায়হান চৌধুরীর একমাত্র ছেলে নীল চৌধুরী, এই অফিসের মালিক। কথাগুলো চিৎকার করে বলল নীল। কথাগুলো শুনে আমি দাঁড়িয়ে গেলাম আর বললাম, আপনি স্যারের ছেলে? ইয়েস, বাট আপনি এখানে কেন? আমি কো ম্যানেজিং ডিরেক্টর পদে চাকরি পেয়েছি। হোয়াট? আপনি তাহলে আমাকে ডেকে পাঠিয়েছিলেন? আপনার তো সাহস কম নয়। না, আসলে সরি স্যার, আমি জানতাম না আপনি স্যারের ছেলে। আপনার সাথে খারাপ ব্যবহারের জন্য সরি। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি এখনই বাবার কাছে যাচ্ছি। এই বলে নীল চলে গেল রায়হান চৌধুরীর কেবিনে। বাবা, আসবো? এসো, কিছু বলবে? বাবা, তুমি এই অসভ্য মেয়েটাকে আমার পোস্টে চাকরি দিয়েছো। কি অসভ্য? আর মেয়েটার নাম কি? যাই হোক, তাতে আমার মাথা ব্যথা নেই। তুমি দিয়েছো কি না বলো। হ্যাঁ, দিয়েছি। ওকে ফাইন, আমিও আর কাল থেকে অফিসে আসবো না। তুমি অচেনা একটা মেয়েকে গুরুত্বপূর্ণ পোস্টে বসিয়ে দিয়েছো, যেখানে তুমি তোমার ছেলেকে বিশ্বাস করতে পারলে না। আমি আজকে বাসায় গিয়ে মাকে সব বলবো। সে তোমার যা ইচ্ছা করো, আমি কিছু মনে করবো না। বাট আমি আমার সিদ্ধান্ত থেকে পিছপা হব না। ওকে, আমি বাসায় গেলাম, আর আসবো না। যাও, বাসায় গিয়ে তোমার সাথে কথা বলবো আমি। কথাটা শুনে নীল চলে গেল কোনো জবাব না দিয়েই। যাওয়ার আগে মিমের কেবিনে গিয়ে দেখলো মিম কাজ করছে। ওকে দেখে নীল তেলে বেগুনে জ্বলতে জ্বলতে বাসায় চলে আসলো।
বাসায় এসে চিৎকার করছে, মা আম্মু কোথায় তুমি? কি হয়েছে ডাব্বু, চলে আসলি যে? শরীর খারাপ নাকি? না আম্মু, জানো আজকে বাবা কি করেছে? কেন, তোর বাবা আবার কি করেছে? বাবা আজকে আমার জায়গায় আমাদের কোম্পানিতে একটা অচেনা মেয়েকে চাকরি দিয়েছে। মা তুমি ভাবতে পারছো আমার পোস্টে? কি নাম কি মেয়েটার, আর পরিচয় কি? মা আমি এত কিছু জানি না। ওই মেয়েটার সম্পর্কে জানার কোনো ইচ্ছাই আমার নেই, কারণ তারপর নীল সকলের ঘটনা সবকিছু খুলে বলল। এত বড় সাহস! আমার ছেলেকে ওই মেয়ে ক্যারেক্টারলেস বলেছে। আজকে আসুক তোর বাবা, আমি দেখে নেব তাকে। মা এখন আমাকে 50,000 টাকা দাও। কেন, কি করবি? জানো আজকে আমার অনাথ আশ্রমে যাওয়ার কথা, তাই ছেলে মেয়েগুলোর জন্য গিফট কিনবো। দাঁড়া, আমি নিয়ে আসছি। নীল যতই বদমেজাজি আর রাগী হোক না কেন, ছোট শিশুদের প্রতি নীলের টান কোনো দিনও কমার নয়। ছোট শিশুদের নীল নিজের চেয়েও বেশি ভালোবাসে। অনাথ আশ্রমের শিশুরাও নীলকে অনেক বেশি ভালোবাসে। নীল তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে অনাথ আশ্রমের শিশুদের জন্য গিফট কিনে সেখানে গেল। সবাই নীলকে দেখে নীল আঙ্কেল বলে জড়িয়ে ধরলো, আর নীলও সবাইকে পরম যত্নে জড়িয়ে ধরলো। সারাদিন ওদের সাথে কাটানোর পর সন্ধ্যায় নীল বাসায় ফিরল, আর ফিরে দেখে তার বাবা চলে এসেছে। সে বাবার সাথে কোনো কথা না বলেই উপরে নিজের রুমে যেতে লাগলো, আর পিছন থেকে তার বাবা ডাকলেন, ডাব্বু এদিকে এসো। কি বলো? কোথায় গিয়েছিলে? অনাথ আশ্রমে। কাল থেকে অফিসে জয়েন করবে। তুমি ভাবলে কি করে আমি আবারও ওই অফিসে যাব যেখানে আমাকে ছোট করা হয়েছে? সেখানে আমি আবারও যাব? এটা তোমার মাথায় আসলো বাবা? দরকার হলে অন্যের কোম্পানিতে জব করব, বাট তোমার কোম্পানিতে না। ডাব্বু বেশি কথা আমার পছন্দ না। আমি যা বলছি তা তুমি মানবে, আর এটাই আমার শেষ কথা। মা তুমিও, তোমাকে তো আমি সবই বললাম, তারপরও তুমি এই কথা বলছো। ওকে ফাইন, আমি যাব বলেই নিজের রুমে চলে গেল নীল। নীল কখনো মা বাবার অবাধ্য হয় নাই, তাই আজও হলো না। নীল না খেয়ে শুয়ে পড়লো, আর এইদিকে নীলের মা আর বাবা হাসতেছে। তাদের হাসির কারণ না হয় পরে বলে দিব। পরের দিন নীল আর নীলের বাবা একসাথে অফিসের জন্য বেরিয়ে পড়ে। অফিসে গিয়ে নীল সবার একই মিমের চেহারা দেখলো। এতে সে অত্যাধিক রেগে গেল আর বলল, নিজের কেবিন ছাড়া যেন আমি আপনাকে কোথাও না দেখি। ভুলে যেও না নীল, মিম কিন্তু তোমার বস। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। কথাটা বলে নীল পাশে থাকা ফুলদানিটা ভেঙে নিজের কেবিনে চলে আসলো। সারাদিন কম্পিউটারেই নিজের সব কাজ করলো। কেবিন থেকে কোথাও বের হলো না, লাঞ্চ টাইমেও বের হয় নাই। সারাদিন না খেয়েই ছিল। আজকে তার সিগারেট খাওয়া হয়নি, কারণ আজকে সে বাবার সাথে অফিসে এসেছে। খুব একাকিত্ব নিয়ে আজকে সে দিনটা কাটিয়েছে। সন্ধ্যায় মিম নীলের কেবিনে আসলো, এসে বলল, স্যার আপনি কি আমার উপর রেগে আছেন এখনো? হোয়াট ননসেন্স! আপনি কি ভদ্রতাও শিখেননি? কেন স্যার? কারো কেবিনে ঢোকার আগে যে তার অনুমতি নিতে হয় তা কি আপনি জানেন না? সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম আপনি আমার বস। আচ্ছা, আপনি প্লিজ আমার চেয়ারে বসুন। দাঁড়িয়ে কেন, বসুন। না স্যার, আমাকে আর ছোট করবেন না। আজকে আপনি সারাদিন কেবিন থেকে বের হননি, খাবারও খাননি, তাই এসেছিলাম। আমি কি করব না করব এটাও কি আপনি দেখবেন? না স্যার। তাহলে প্লিজ যান এখান থেকে। মিম মামুনি, তুমি কোথাও যাবে না। বাবা, তুমি এই মেয়েটাকে মামুনি বলছো? হ্যাঁ বলছি। স্যার আপনি এখানে? ক্যামেরাতে দেখেছিলাম তোমরা ঝগড়া করছো, তাই আসতে বাধ্য হলাম। সরি স্যার, আমি চলে যাচ্ছি। মিম তুমি আমার কেবিনে আসো, কথা আছে। ওকে স্যার। আর নীল তুমি বাসায় যাও, তোমার মা একা আছে, আর গিয়ে খেয়ে নাও। আমার খাওয়ার কথা কাউকে ভাবতে হবে না। কথাটা বলে নীল অফিস থেকে বাসায় চলে গেল। আর এদিকে মিমকে নীলের বাবা যা বলল তার জন্য মিম মেটেও প্রস্তুত ছিল না। যা বলল তার পরের পার্টে জানিয়ে দিব। নীল অফিস থেকে বাসায় চলে যাওয়ার পর মিম রায়হান চৌধুরীর কেবিনে যায়। যাওয়ার পরে, স্যার কি বলবেন বলেন। বসো মামুনি। স্যার আপনি আমায় মামুনি ডাকেন কেন? বলছি, তার আগে বলো তুমি আমায় ফিরিয়ে দিবে না? কি বলছেন স্যার? আমার কোনো ক্ষমতা নেই আপনাকে ফেরানোর। বলেন কি বলবেন। আমি চাই আমার বদমেজাজি ছেলেটার দায়িত্ব তুমি নাও, মানে আমার নীলকে তুমি বিয়ে করো। স্যার আপনি কি বলছেন এসব? কোথায় নীল স্যার আর কোথায় আমি? আমার ছেলের জন্য আমি কোনো পয়সাওয়ালা মেয়ে চাই না, চাই একটা কেয়ারিং আর ভালো বউ। প্লিজ মা, তুমি আপত্তি করো না। প্লিজ মা, তুমি রাজি হয়ে যাও। স্যার আপনি আমায় এভাবে মিনতি করবেন না দয়া করে। আমার মা আছে, বাবা নেই,
তাই আমার মা যা বলবে তাই হবে। এছাড়া আমি আর কিছু বলবো না। আচ্ছা চলো, তোমার বাসায় আজকে আমি যাব। স্যার, আপনি আমাদের গরিব বাসায় যাবেন? না, আমি আমার বিয়ে বাড়ি যাব। চলেন স্যার। মা দেখো কে এসেছে। কে মা? আমাদের কোম্পানির মালিক রাহেন চৌধুরী এসেছেন। আসসালামু আলাইকুম। আপনি এই গরিবের বাড়িতে? বসুন স্যার। আরে না ভাবি, বসতে আসিনি, আপনাকে একটা কথা বলতে চেয়েছি। হ্যাঁ বলেন, তার আগে বসুন। আচ্ছা, আমি মিমকে আমার একমাত্র পুত্রবধূ বানাতে চাই, আপনি যদি রাজি থাকেন। কি বলছেন আপনি? এ তো আমাদের সৌভাগ্য। তাহলে আপনি কি রাজি বিয়েন সাহেবা? আমার রাজি না হওয়ার কোনো কারণ নেই। বাপ মরা মেয়ে আমার সারা জীবন অনেক কষ্ট করেছে, এটা আমাদের জন্য মঙ্গল বার্তা। তাহলে সেই কথাই রইলো, আজ থেকে ঠিক 1 মাস পর বিয়ে। আপনি যা বলবেন। স্যার, এই নিন চা। এখন থেকে আর স্যার নয়, বাবা বলে ডাকবে, অবশ্যই বাবা বলবে। আচ্ছা স্যার। তাহলে আজ আমি উঠি বিয়েন সাহেবা, অন্য একদিন নীলের মাকে নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই আসবেন। স্যার, সাবধানে যায়েন। আবার স্যার? না বাবা। এই তো আমার লক্ষ্মী বৌমা, কাল অফিস শেষে তোমাকে তোমার শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দেবো। জি বাবা। আচ্ছা, কাল ঠিক সময় অফিসে চলে আসো। আল্লাহ হাফেজ। এই বলে রায়হান সাহেব চলে গেলেন। আর মিম আর মিমের মা যেন স্বপ্ন দেখছিল এতক্ষণ। মিম শুধু ভাবছে, এত বড় বাড়ির বউ আমি কিভাবে হব। পরের দিন যথাসময়ে মিম অফিসে গেল। অফিসে যাওয়ার পর রায়হান সাহেব মিমকে ডেকে পাঠালেন আর বললেন, শোনো মা, আজ থেকে তুমি নীলকে উচিত শিক্ষা দেবে। মানে বাবা? তুমি অফিসে নীলের বস, নীলকে তুমি বিভিন্ন কাজের জন্য অর্ডার করবে, আর এমন ভাবে করবে যাতে নীল মানতে বাধ্য হয়। কিন্তু বাবা, উনি তো এই অফিসের মালিক, তার সাথে আমি এমন কি করে করব? জানি না, বাট তুমি করবা, এন্ড তোমাকে করতেই হবে। ওকে বাবা, ট্রাই করব। আজকে থেকে মিশন স্টার্ট করো। ওকে বাবা। রায়হান চৌধুরীর কেবিন থেকে বের হয়ে মিম নিজের কেবিনে গেল আর পিয়নকে দিয়ে নীলকে ডেকে পাঠালো। নীল রাগী লুক নিয়ে মিমের কেবিনে প্রবেশ করলো কোনো অনুমতি ছাড়াই। এই ইউ, আমাকে কেন ডেকেছেন? আপনি কি জানেন না কারো পারমিশন ছাড়া কারোর কেবিনে ঢুকতে নেই? স্টপ, অফিসটা আমার, তো আমি যা ইচ্ছা তাই করব। আপনি বলার কে? আই অ্যাম ইয়োর বস। কথাটা বলেই আমি দাঁড়ালাম। ওহ মাই গড, আমি তো ভুলে গিয়েছিলাম। তা মিস, কেন ডেকেছিলেন বললে খুশি হতাম। আধা ঘন্টার মধ্যে এই ফাইলগুলো আমি কমপ্লিট দেখতে চাই। নীলের দিকে ফাইলগুলো ছুড়ে দিয়ে। ইম্পসিবল, জাস্ট হাফ অ্যান আওয়ারের এগুলা কমপ্লিট করা সম্ভব। আমি কিছু শুনতে চাই না, ওকে? যা বলছি তাই। নাও গেট লস্ট। ফাইলগুলো নিয়ে বাধ্য ছেলের মতো নীল চলে গেল। এদিকে নীল যাওয়ার পর মিম কষ্ট পেল। নীলের সাথে তার এমন বিহেভ করা উচিত হয়নি এই ভেবে, কিন্তু কি করার, বাবা বলেছে, আর কেন বলেছে সে ভালোই জানে। ওইদিকে নীল ঠিক আধ ঘন্টা পর ফাইলগুলো নিয়ে মিমের কেবিনে আসলো আর বলল, আসতে পারি ম্যাম? আসুন। এই নিন আপনার ফাইলগুলো। হ্যাঁ দিন। ফাইলগুলো নেওয়ার সময় নীলের চোখ ভেজা আর লাল দেখে মিম জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? কিছু না। কেঁদেছেন আপনি? তুই না তো। তাহলে চোখের অবস্থা এমন কেন? প্লিজ আপনি ফাইলগুলো চেক করুন, আমার কিছুই হয়নি। ওকে। নীল কেবিন থেকে যাওয়ার পর মিম সোজা রায়হান চৌধুরীর কেবিনে গেল। গিয়ে বলল, বাবা, আজকে নীল সাহেব কান্না করেছে, আমি তাকে অপমান করাই। হ্যাঁ আমি দেখেছি, ওকে কাঁদতে দাও, আর তুমি এভাবে আগামী 1 মাস ওকে হাত করে কথা বলবে। না বাবা, আমি আর পারবো না। আমি আজকে রিজাইন দিব, কারণ আমাদের বিয়ের পর আপনার অফিসে আর চাকরি করা মানাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি এই চাকরি ছেড়ে দিব। না মিম, এই কাজটা তুমি ভুলেও করবে না। আগামীকালকে নীলের বার্থডে, আমি কালকে সবার সামনে তোমাদের বিয়ের ঘোষণা করব। আশা করি তুমি এই 1 মাস নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করবে। আচ্ছা বাবা, আপনি যা বলবেন তাই হবে। এদিকে মিম বারবার নীলের কেবিনে উকি ঝুঁকি মারছে। নীল কি করে তা দেখার জন্য মোবাইল নিয়ে বসে আছে, হয়তো ফেসবুকিং করছে। লাঞ্চ টাইমে নীল কেবিন থেকে বের হলো না, তাই রায়হান চৌধুরী নীলের কেবিনে গিয়ে লাঞ্চ করলেন নীলকে সাথে নিয়ে। নীল খেপে যাবে বলে মিমকেও ডাকতে সাহস পাননি। যথারীতি আজকের অফিস শেষ করে সবাই বাড়ি চলে গেল। আর নীলের সারপ্রাইজ পার্টির কথা রায়হান চৌধুরী আগেই মিমকে জানিয়ে দিয়েছিলেন। তাই মিম পরের দিন সকালে অফিসে এসে লোকজন নিয়ে পুরো অফিস সাজিয়ে ফেলেছে। ওই দিন নীল আর নীলের বাবা একটু লেট করেই অফিসে এলো। ঢোকার সাথে সাথেই নীলের মাথায় হাজারো ফুল বর্ষণ হলো।
আর একই ধ্বনিতে উচ্চারিত হলো, শুভ জন্মদিন নীল স্যার। ওই দিন সবার কাছ থেকে ছুটি ছিল। সন্ধ্যায় পার্টির আয়োজন করা হয় বাসায়, যেখানে শহরের স্বনামধন্য লোকেরা এসেছিলেন, আর অফিসের সব কলিগরা আর নীলের বন্ধুরা। রাতে কেক কাটা শেষ হলো। রায়হান সাহেব নীল আর মিমের বিয়ের ঘোষণা করলেন। তখন নীল চুপ করেছিল, কিছুই বলেনি। রাতে পার্টি শেষ, সবাই যার যার বাসায় চলে যায়। তারপর নীল তার বাবাকে বলে, বাবা, এসবের মানে কি? কেন, শুনিসনি তুই? আমি কিছুতেই ওই অসভ্য মেয়েটাকে বিয়ে করব না। তোকে করতে হবে বিয়ে। আর মিম খুব ভালো মেয়ে, আমার বৌমা হওয়ার জন্য পারফেক্ট। না মা, আমি ওই মেয়েকে আমার বউ হিসাবে মানতে পারবো না। বেটা হবে, আশা করি তুই তোর বাবা মায়ের বিরুদ্ধে যাবে না। ওকে বাবা, তোমরা যা ভালো বুঝো। নীল নিজের রুমে এসে ভাবতে লাগলো, হোক না আমার বউ, সমস্যা কি? ওই মেয়ে আমাকে যত কষ্ট দিয়েছে তার দ্বিগুণ কষ্ট ওই মেয়েকে আমি দিব। অপমানের যন্ত্রণা হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। তা না হলে আমার নামও নীল চৌধুরী নয়। পরের দিন নীল হাসি খুশি মনে অফিসে যায়। তা দেখে মিম ভাবলো নিশ্চয়ই ও বিয়েতে রাজি। নীলকে মিম তার কেবিনে ডেকে পাঠালো। নীল আসার পরে, জি ম্যাম বলুন। শুনুন মিস্টার বখাটে, অফিসে এখন থেকে আর 1 মিনিট লেটে আসা চলবে না। সিগারেট খাওয়া বন্ধ। এই কথা শোনার পর নীল মিমের দিকে এগিয়ে যায়, আর মিম উঠে পিছাতে থাকে। আস্তে আস্তে দেওয়ালে গিয়ে ধাক্কা খায় মিম। আর নীল তখন মিমের হাত দেওয়ালে ঠেকিয়ে আর মিমের ঠোঁটের উপরে নিজের মুখ রেখে বলে, জাস্ট 28 দিন, দেন আমি বুঝাবো বখাটে কাকে বলে আর এর প্রকারভেদ। মানে? মানেটা না হয় বিয়ের পরের জন্য তোলা থাক। বলে নীল বেরিয়ে আসলো মিমের কেবিন থেকে। ওই দিন আর মিম নীল তো সামনেই যায়নি, শুধু ভেবেছিল এই লোকটার গায়ে এত কারেন্ট কেন? আমাকে পুরো 420 ভোল্টেজের শক দিয়ে গেল। এইভাবে দেখতে দেখতে নীল আর মিমের বিয়ের দিন চলে আসলো। বিয়ে হয়ে গেল। নীলের বাসায় মিমকে আনা হলো, আর মিম অফিসে রিজাইন দিয়ে দিয়েছে। অতঃপর বাসর রাতে যা হলো, নীল আর মিমের বিয়েটা হয়ে গেল। মিম নীলের ঘরে বসে আছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘরটা। মিম কিছুটা অস্বস্তিকর অবস্থাতেই বসে আছে, কারণ তার কাছে জায়গাটা আর ঘরটা সম্পূর্ণ নতুন। রাত 12টা 4। কারো রুমে ঢোকার আওয়াজ পেল মিম। সে খাট থেকে নেমে নীলের পায়ে সালাম করতে যাবে, ঠিক তখনই নীল বলল, ডোন্ট টাচ মি। কিন্তু কেন? আজ থেকে তোর নতুন জ্বালা শুরু। বাবার পর অফ অ্যাডলি বিয়ে আমাকে তো খুব অপমান করেছিলে, আর বখাটে আরো অনেক কিছু বলেছিলে। আর বিয়েতে রাজি হয়ে তুই নিজের গালে নিজেই চড়টা মারলি। নীল চৌধুরী অপমানের প্রতিশোধ নিতে জানে। আপনি তাহলে এই কারণেই আমায় বিয়ে করেছেন, আমাকে শিক্ষা দেওয়ার জন্য? ইয়েস, আর 10 ডিভোর্স পেপার। আগামী বছর ঠিক এই দিনে তোর সাথে আমার ডিভোর্স হবে। এই কথা শুধু তুই আর আমি জানবো। নীল খাটে যেতে উদ্যত হলো, ঠিক তখনই মিম দাঁড়িয়ে বলল, মিস্টার নীল চৌধুরী দাঁড়ান। বল। আমিও আপনার থেকে কম জেদি নই। আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম। আগামী বছরে এই দিনে আপনাকে খুশির খবর দিব। খবরটা হবে আপনি বাবা হতে চলেছেন। কনফিডেন্স নিয়ে তো কথাগুলো বললাম। তোর মতো হাজারটা মেয়ে নীলের জন্য পাগল। না, তোর মতো বলছি কেন, আসলে তোর থেকে অনেক বেটার মেয়ে। ওকে দেখা যাবে, শুধু এইটুকু দেখবো কে জিতে, আপনি না আমি। নীল চৌধুরী আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জে হারেনি, আর এইটা তো হারার প্রশ্নই ওঠে না। আপনার রাগ আর আপনার অহংকার দুটোই আমি ভাঙবো, তা না হলে আমি মিম নই। ব্যর্থ চেষ্টা করতে পারিস। আমি ঘুমালাম। আর শোন, তুই নিচে থাকবি, আমি উপরে। আচ্ছা। তারপর দুজন ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। মিম কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে, আর নীল দিব্যি ঘুমোচ্ছে। নীলের প্রতি ভালোবাসাটা এতদিন ছিল না মিমের, আজ থেকে হলো। মিম নীলকে ভালোবেসে ফেলেছে। যে করেই হোক নীলকে শোধরাতে হবে। এইভাবে পার করলো মিমের স্বপ্নের বাসর। সে কত কিছুই না ভেবেছিল এই বাসর নিয়ে, কিন্তু এমনটা কখনো ভাবেনি। শেষ হলো চ্যালেঞ্জ আর জমে থাকা অভিমানের বাসর। পরের দিন সকালে মিম উঠে নামাজ পড়লো, আর কিচেনে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করলো। যদিও সে জানতো না সকালে কে কি খায়, তাই সে কাজের মেয়ের থেকে সব জেনে নিল আর সবার পছন্দ মতো খাবার বানালো। নীলের পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে নুডলস সাথে ফলের জুস। নীলের শাশুড়ি মিমকে রান্নাঘরে দেখে অনেক বকাঝকা করলো, আর মিম তো হাসি মুখে মেনে নিয়ে বলল, মা, আজ থেকে আমি সব করব। এতদিন তো আপনি করেছেনই, শুধু আপনি আমার পাশে থাকবেন। মিমের শাশুড়ি খুশি হলো আর বলল, লক্ষ্মী বৌমা আমার। সকাল 9টায় সবাই ব্রেকফাস্ট টেবিলে এসে বসলো।
নীল মিমের দিকে তাকায়নি একবারের জন্যও। মিম মনে মনে বলল, আজকে ব্রেকফাস্ট খাওয়ার পর নীল চৌধুরীর চেহারা দেখার মতো হবে। মিমকে জব্দ করা এত সোজা না। মনে মনে বলল মিম কথাগুলো। বৌমা খাবার দাও। এই যে বাবা নিন। মা, আমার খাবার কই? এই নিন আপনার খাবার। আপনাকে না দিলেই হতো। আরে না খান, মজা হয়েছে অনেক খাবারটা। হ্যাঁ খাচ্ছি, অসহ্য একটা। তুতো, এসব খাবার মানুষ খায়? কেন রে ডাব্বু? বৌমা তো ভালোই বানিয়েছে খাবারগুলো। মা, তোমাদেরটা ভালো বানিয়েছে, কিন্তু আমারটা চিনির জায়গায় লবণ দিয়েছে আর নুডলসের জায়গায় শ্যামাই দিয়েছে। এটা শোনার পর নীলের মা, বাবা আর মিম একসাথে হাসতে লাগলো। ও আচ্ছা, তোমরাও যোগ দিছো এই মেয়েটার সাথে? ওকে ফাইন, থাকো তোমরা, আমি গেলাম। ওই দাঁড়ান। ইউ, হোয়াট হ্যাপেন্ড? হা করুন। কেন? বাবা মা সামনে ছিল তাই নীল হাঁ করলো। হাঁ করতেই নুডলস খাইয়ে দিল মিম নীলকে। কে রান্না করেছে এগুলা? আমি। তখন তাহলে ওইসব কেন দিলেন? কালকে আমাকে কাঁদানোর জন্য আরো বাকি আছে, আস্তে আস্তে সব হবে। মিমকে জব্দ করা এত সোজা না। কথাগুলো শুনে নীল চলে গেল। সারাদিন অফিসে ছিল। নীলের মা আর মিম বাসায় ছিল। তারা তখন মা মেয়ে হয়ে গেছে। রাতে বাসায় ফিরে নীল দিল এক চিৎকার, আম্মু, আম্মু, কই তুমি? কি হয়েছে রে ডাব্বু? আমার রুমের এমন অবস্থা কেন? এই যে যা বলার আমাকে বলুন, উপর থেকে আসতে আসতে। হাউ ডেয়ার ইউ! আমার রুমের এই অবস্থা কেন? এতদিন তো রুমে একটা গরু বাস করতো, আজ থেকে মানুষ বাস করবে, তাই এই অবস্থা। আম্মু, এই মেয়েটা আমাকে গরু বলল। তোদের ঠেলা তোরা সামলা, আমি গেলাম। বলে নীলের মা চলে গেল। নীল মিমকে রুমের মধ্যে এনে দরজা লাগিয়ে দিল আর মিমকে একটি দেওয়ালের সাথে দাঁড় করিয়ে হাত চেপে ধরে জিজ্ঞেস করলো, সব কেন করছো তুমি? আপনার বউ যে তাই। হোয়াট দা? বাই দ্য ওয়ে, আপনি আমাকে তুমি বললেন কেন? আপনি তো আমাকে তুই করে বলেন। তোমার মতো আমি বদ আর অসভ্য না যে মেয়েদের তুই বলবো। আমার একটা স্ট্যাটাস আছে। ও তাই? তাছাড়া আপনি আমায় টাচ করলেন কেন? মেয়েদের ছোঁয়া ঠান্ডা, তাই না? হুম হুম হুম। আমি আমার না কিছু না, সরি। এই কি বললেন আপনি? বউ? আমি তো অবাকের চূড়ান্ত স্টেজে গিয়ে জিজ্ঞেস করলাম। না বুয়া। বলে নীল ওয়াশরুমে চলে গেল। মিম তো মহা খুশি। নীল তাকে বউ বলতে বলতে ছেড়ে দিয়েছে। নীল ওয়াশরুম থেকে বের হয়ে মিমকে বলল, এই বুয়া, খাবার কই আমার? কি? আমি বুয়া? ইয়েস, 1 বছরের বুয়া। হ্যাঁ, দেখা যাবে 1 বছর নাকি সারা জীবন। নীল নিচে চলে গেল খাবার খেতে। সবাই একসাথে বসে ডিনার শেষ করলো। ডিনার শেষে নীল নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো আর সাথে সাথে মিমও গেল। নীল খাটে আর মিম সোফায় ঘুমিয়ে রাত পার করলো। পরের দিন নীল অফিসে বের হবে। তার ওয়ালেট আর রুমাল খুঁজে পাচ্ছে না, তাই সে তার মাকে ডাকলো আর নীলের মা মিমকে নীলের রুমে পাঠিয়ে দিল। এই যে প্রবলেম কি? আমার রুমাল আর ডোলেট আমি খেয়ে ফেলেছি স্বামীর আদর্শ মনে করে। শাট আপ! বেশি কথা আমার একদম পছন্দ না। তাই তো উল্টা বেঁধে ফেলেছেন আমার সাথে কথা বলতে বলতে। ও শিট, ফালতু একটা মেয়ে। এই যে মিস্টার হ্যান্ডসাম, নিজেকে কি শাহরুখ খান ভাবেন নাকি নাকি সালমান খান? কোন? নীল চৌধুরী ভাবি। এই নিন ওয়ালেট আর রুমাল। এই রুমালে পারফিউম কার? আমার। সারাক্ষণ বউকে পাশে রাখবেন এই পারফিউম দিয়ে? টু মাচ। তাই ঠিক করতে করতে নীল নিচে নামলো। মিম ও তার পিছু পিছু নামলো। হঠাৎ মিমের পা পিছলিয়ে মিম সিঁড়ি থেকে পড়ে যায়। নীলকে ক্রস করে মিম দৌড়ে নিচে পড়ে যায় আর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। নীল দৌড়ে গিয়ে মিমকে ধরে আর সেইটাই ছিল মিমকে প্রথম ইচ্ছাকৃত ধরা। মিমের সাথে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। নীল চিৎকার করে তার মাকে ডাকলো, মা। কি হয়েছে ডাব্বু বৌমার? মা, ও সিঁড়ি থেকে পড়ে গেছে। মা, তাড়াতাড়ি শাড়ি বের করতে বলো। তুই বৌমাকে কোলে করে নিয়ে আয় তাড়াতাড়ি। নীল মিমকে কোলে তুলে গাড়িতে বসায় আর প্রচন্ড স্পিডে গাড়ি ড্রাইভ করে তাকে ল্যাব 8 হসপিটালে নিয়ে যায়। নীলের শার্টে মিমের রক্ত লেগে আছে। মিমকে ডাক্তাররা ওটিতে নিয়ে যায়। খবর শুনে রায়হান চৌধুরী চলে আসলেন হসপিটালে। কেমন করে হলো যাবো এসব? বাবা, আমি অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম আর ও সিঁড়ি দিয়ে পিছন পিছন নামছিল আর তখনই। শান্ত হ, সব ঠিক হয়ে যাবে।
এইদিকে মিমের মা আর নীলের মা এক নাগারে কেঁদে চলেছেন মেয়ের জন্য। নীল কিছুতেই শান্ত করতে পারছে না, কারণ সে নিজেও ডিপ্রেসড। 3 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বের হয়ে বললেন, পেশেন্টের প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এই মুহূর্তে রক্ত দিতে হবে, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে ও পজিটিভ রক্ত নেই। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। ডক্টর, আমি রক্ত দিব। আপনি পেশেন্টের কি হন? হাজবেন্ড। ওকে, তাড়াতাড়ি আসুন। নীলের রক্ত পরীক্ষা করে ডক্টর নীলের রক্ত মিমের শরীরে প্রবেশ করাচ্ছে, আর নীল কাঁদছে আর ভাবছে, আমি তো মিমকে এমন কষ্ট দিতে চাইনি, তবে কেন ও এমন কষ্ট পেল? সব হয়েছে আমার ইগোর কারণে। আজ মিমের এই অবস্থার জন্য আমি দায়ী। ও তো আমার সাথে ভুল কিছু করেনি, তবে কেন আমি ওকে এইভাবে কষ্ট দিলাম? এক নাগারে নীল কেঁদেই চলেছে। আপনি এখন উঠতে পারেন। কেন? রক্ত দেয়া শেষ। ডক্টর, ও সুস্থ হয়ে যাবে তো? 2 ঘন্টা পার হলে আমরা বলতে পারবো, এর আগে কিছু বলা যাবে না, কারণ পেশেন্টের ব্রেন ভীষণভাবে হেমারেজ হয়েছে। এখন আল্লাহ ভরসা। ডক্টর, যেভাবেই হোক আপনি মিমকে সুস্থ করেন, যত টাকা লাগে আমি দিব, শুধু আপনি ওকে সুস্থ করেন ডক্টর। আমি দেখছি মিস্টার চৌধুরী, আপনি টেনশন করবেন না। নীল রক্ত দিয়ে বাইরে বেরিয়ে আসলো আর এক জায়গায় নিশ্চুপ হয়ে বসে রইল। সে গত 2 দিনের কথা ভাবতে ভাবতে আর কান্না করতে করতে চোখ লাল করে ফেলেছে। নীলের বাবা নীলকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। প্রায় 3 ঘন্টা পর ডক্টর নীলকে ডেকে পাঠালেন আর বললেন, আপনার স্ত্রী আপাতত বিপদমুক্ত, তার সুস্থ হতে অনেক সময় লাগবে। আপনারা কি তাকে বাসায় নিয়ে যেতে চান নাকি হসপিটাল রাখতে চান? ডক্টর, আমি বাসায় নিয়ে মিমকে নিজের হাতে কেয়ার করতে চাই। আপনি শুধু বলুন কবে ওকে বাসায় নিতে পারবো? আজকে রাতে, তবে আমি সাথে 2টা নার্স পাঠিয়ে দিব তার এক্সট্রা কেয়ারের জন্য। তার দরকার হবে না, আমি নিজেই ওর কেয়ার করব। ওকে মিস্টার চৌধুরী, এই নিন প্রেসক্রিপশন। আগামী 6 মাস এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন, আর সপ্তাহে একবার চেক আপ করিয়ে নিয়ে যাবেন। ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ। না, আপনার রক্তের কারণেই আজ উনি বেঁচেছেন। ডক্টর, তাহলে আজ আসি, আর আগামী সপ্তাহে চেক আপ করতে আসবো। ওকে মিস্টার চৌধুরী। নীল সবাইকে খবর দিল যে মিম ভালো আছে, আর সবাই খুব খুশি হলো। আর সবাইকে নীল বাড়ি পাঠিয়ে দিল, শুধু সে একা থেকে গেল। সবাই যাওয়ার কিছুক্ষণ পর মিমের জ্ঞান ফিরল। মিম নীলকে এই অবস্থায় দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কেন? চুপ, একদম কোনো কথা না, আজকে তোমায় বাসায় নিয়ে যাব এখন। মিম মাথা নেড়ে হ্যাঁ বলল। রাতে নীল মিমকে নিয়ে বাসায় আসলো। মিমকে নীলের রুমে শুইয়ে দিল আর জিজ্ঞেস করলো, এখন কেমন আছো তুমি? ভালো, কিন্তু মাথায় ভীষণ যন্ত্রণা করছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আমি তো অবাকের পর অবাক নীলের এমন বিহেভ দেখে। মা, তুমি ওর পাশে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। যা বাবা, সারাদিন তো কিছুই খাস নাই, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। মা, তুমি ওর জন্য স্যুপ করো। হ্যাঁ, করছি। নীল ফ্রেশ হয়ে এসে মিমের পাশে বসলো আর তার আম্মুকে মিমের খাবার রেডি করার জন্য পাঠিয়ে দিল। আপনি খেয়ে আসুন, আমি ঠিক আছি। চুপ, আগে তোমাকে খাবো, তারপর আমি খাবো। কি ব্যাপার, এই লোকের কি জ্বর আসছে নাকি? কি আবল তাবল বলছে? মনে মনে বললাম কথাগুলো। কিছু বললে? না। নীলের মা খাবার নিয়ে আসার পর নীল নিজের হাতে মিমকে খাইয়ে দিল। তারপর নিজে খেয়ে মিমের পাশে শুয়ে পড়লো। এত কাছে যে দুইজনের নিঃশ্বাসের আওয়াজ দুইজন পাচ্ছে। নীল মিমের উপরে হাত রেখে শুয়ে আছে আর ঘুমানোর আগে বলেছে রাতে কিছু দরকার হলে যেন তাকে ডেকে দেয়। মিম নীলের আগে ঘুমিয়ে পড়েছে। ঘুমের ওষুধের কারণে নীল মিমের দিকে তাকিয়ে রাত পার করে দিয়েছে। এইভাবে 6 মাস লাগলো মিমের সম্পূর্ণ সুস্থ হতে। এই 6 মাসে মিমের সেবা করতে করতে কখন যে সে মিমকে ভালোবেসে ফেলেছে সেটা তার অজানা। একদিন মিম সুস্থ হওয়ার পর নীলকে জিজ্ঞেস করলো, এখন তো অফিস যেতে পারেন, আমি তো সুস্থ। হ্যাঁ পারি, তার আগে তোমাকে আমি কিছু বলতে চাই।